নমস্কার, আমি ঋতব্রত। আজব দেশের গজব কথার আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা আলোচনা করব একের পর এক এলাকা দখল করছে আরাকান আর্মি। সত্যিই কি চাপে বাংলাদেশ? এই বিষয়টি নিয়ে। বিষয়টি শুরু করার আগে সবাইকে আবার অনুরোধ করতে চাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে করে কোনো একটি ভিডিও আসা মাত্র সেই নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। সপ্তাহে 5 দিন সবথেকে রেলিভেন্ট বিষয়ে আমরা ভিডিও বানাই। এই চ্যানেল যদি আপনারা ফলো করেন, আপনারাও যেমন আপডেটেড থাকতে পারবেন বিভিন্ন বিষয়ে। আমাদের যা পারসেপশন সেটা আপনাদের সাথে মিলিয়ে দেখতে পারেন, একটা পারসেপশন নতুন তৈরি হতে পারে। এই সমস্ত সুবিধে হতে পারে। তো চ্যানেলটির সাথে থাকবেন, সেটা একটা আন্তরিক অনুরোধ রইল। এবার ফিরে আসি মূল পর্বে। বহুদিন ধরেই খবর হচ্ছে যে মায়ানমার বাংলাদেশ সীমান্তে 270 কিমি এলাকা দখল করেছে আরাকানরা। প্রথমে আমাদের জেনে নিতে হবে এই আরাকান অ্যাকচুয়ালি তারা কারা। মায়ানমারের পশ্চিমে রয়েছে রাখাইন প্রদেশ। সেই রাখাইন প্রদেশে আরাকান গোষ্ঠী বসবাস করে। তাদের মোটামুটি বেশিরভাগই বৌদ্ধ ধর্মে বিশ্বাস করে এবং তারা বৌদ্ধ ধর্মাবলম্বী। এখন তাদের একটাই ইস্যু হচ্ছে রাখাইন প্রদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে, আরাকান রাষ্ট্র হিসেবে প্রজেক্ট করা, ফ্রি করা এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার পাওয়া। জুনটা সরকারের সামরিক শাসনের অধীনে তারা আর থাকতে চায় না। তারা তাদের সংস্কৃতি ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে চায় বিশ্ববাসীর কাছে বা বহির্বিশ্বের সাথে। তো এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। কিন্তু প্রশ্নটা হচ্ছে আরাকান গোষ্ঠীর যে বিদ্রোহ সেটা তো মূলত মায়ানমারের যারা সামরিক শাসক জুনটা সরকার তাদের বিরুদ্ধে। তাহলে এই রোহিঙ্গা মুসলমানদের সাথে তাদের ঝামেলাটা বাঁধছে কেন বা বাঁধলো কেন, সেটা নিয়ে অনেকেরই একটা প্রশ্ন রয়েছে বা একটা কনফিউশন রয়েছে। দেখুন, রোহিঙ্গা মুসলমানরা কিন্তু এই রাখাইন প্রদেশে তাদের জনসংখ্যা নেহাত কম নয়, 35%। 60%-এর বেশি যারা আছেন তারা আরাকান বৌদ্ধ ধর্মে বিশ্বাস করেন, কিন্তু 35% কিন্তু রোহিঙ্গা মুসলিমও রয়েছে। আরাকান গোষ্ঠীর যারা নেতা তাদের মতে যে এই যে রোহিঙ্গারা রয়েছে, তাদের যে সংগঠনগুলো রয়েছে যেমন রোহিঙ্গা সলিডারিটি আর্মি, এই সংগঠনগুলো আল কায়দা এবং জামাতের সাথে যোগাযোগ রেখে এখানে অস্ত্র মজুত করছে, জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে এবং যারা বৌদ্ধ হিন্দু ধর্মে বিশ্বাস করে তাদের উপর অত্যাচার করছে, খুন করছে, মহিলাদের ধর্ষণ করছে, আইন শৃঙ্খলা নষ্ট করছে এবং তাদেরকে মদত দিচ্ছে জুনটা সরকার, যাদের বিরুদ্ধে আরাকান গোষ্ঠীর মূল বিদ্রোহ। সুতরাং স্বাভাবিকভাবেই এই রোহিঙ্গা মুসলমানরা আরাকান গোষ্ঠীর কিন্তু বিদ্রোহী গোষ্ঠী হিসাবেই প্রতিপন্ন হচ্ছে এবং তাদের বিরুদ্ধেও কিন্তু আরাকান গোষ্ঠী নানা রকম অপারেশন চালাচ্ছে। এখন যদি জুনটা সরকার এই এলাকাগুলো ধরে রাখতে পারত, মাংডু, রাখাইন সহ যে এলাকাগুলোয় আরাকান গোষ্ঠী সক্রিয়, শান প্রদেশের কিছু এলাকা আছে, কাচিন আছে, যে এলাকাগুলোয় আরাকান গোষ্ঠী সক্রিয়, এগুলো যদি জুনটা সরকার তাদের দখলে রাখতে পারত, তাহলে হয়তো রোহিঙ্গা মুসলমানরা ভাবতো যে আমাদের মাথার উপর ছাতাটা ঠিক জায়গায় আছে এবং আমরা আরও জঙ্গি কার্যকলাপ চালিয়ে যেতে পারি। কিন্তু সেটা ঘটছে না। তার কারণ আরাকান গোষ্ঠী কিন্তু 2007-08 সালে তৈরি হয়েছিল, 8-9 সালে সম্ভবত। ওভার দ্য ইয়ার্স তারা তাদের শক্তি বৃদ্ধি করেছে এবং বর্তমানে যে 20টি বিদ্রোহী গোষ্ঠী সক্রিয় রয়েছে এই জুনটা সরকারের সামরিক শাসনের বিরুদ্ধে, শক্তির নিরিখে আরাকানরা 3 নম্বরে আসে এবং দখলীকৃত এলাকার নিরিখে আরাকানরা 1 নম্বরে আসে। সুতরাং একটা অন্যতম শক্তিশালী গোষ্ঠী হিসেবে কিন্তু উঠে এসেছে আরাকানরা এবং তাদের সাথে এটে উঠতে পারছে না। আরাকানরা মূলত বাংলাদেশ মায়ানমারের যে সীমান্তবর্তী অঞ্চল, যেখানে রাখাইন প্রদেশ রয়েছে, মাংডু রয়েছে, এই এলাকায় কিন্তু আরাকানরা খুব সক্রিয় এবং তারা কিন্তু যুদ্ধ ঘোষণা করেছে এক প্রকার এবং জুনটা সরকারের, বর্তমান মায়ানমার সরকারের যে সামরিক সেট আপগুলো আছে সেগুলো তারা একের পর এক দখল করছে। দাঁড়াতে পারছে না জুনটা সরকারের সামরিক প্রতিনিধিরা। তো স্বাভাবিকভাবেই এরপর রোহিঙ্গা মুসলমানরাও ভাবছে তারা এখানে নিরাপদ নয়, কারণ গোটা এলাকাটা দখল করে নিচ্ছে আরাকান গোষ্ঠী। সুতরাং তারা যেহেতু আরাকান গোষ্ঠীর ঘোষিত বিরোধী, তারা এখন পুশব্যাক করছে নাফ নদী পেরিয়ে বাংলাদেশের দিকে। সেখান থেকে টেকনাফ, কক্সবাজার, এভাবে তারা বাংলাদেশের মূল ভূখণ্ডে ঢুকে যাচ্ছে এবং তার ফলে যেটা হচ্ছে বাংলাদেশের ওপর কিন্তু রাজনৈতিক অর্থনৈতিক চাপ আবার বাড়ছে। তার কারণ ইতিমধ্যে 12 লাখ রোহিঙ্গা বাংলাদেশের বিভিন্ন জায়গায় শিবির করে আছে।
তার তার একটা ইকোনমিক প্রেশার আছে, পলিটিক্যাল একটা তার পারসেপশন আছে, যার ফলে যেটা হচ্ছে যে বাংলাদেশ কিন্তু প্রচণ্ড চাপে পড়ে যাচ্ছে। শুধু যে রোহিঙ্গাদের চাপ সেটা নয়, সীমান্তবর্তী এলাকায় যদি আরাকান গোষ্ঠী সক্রিয় হয় এবং তারা যদি শক্তিশালী হয়, সেটা কিন্তু বাংলাদেশের পক্ষে বিপদ। কারণ অনেক আরাকান গোষ্ঠীর নেতা মনে করছে যে বাংলাদেশে 11টি এমন জঙ্গি সংগঠন রয়েছে যারা তাদের রাখাইন প্রদেশে অশান্তি তৈরি করবার চেষ্টা করছে, সেখানে বৌদ্ধ ধর্মের মানুষদের, হিন্দু ধর্মের মানুষদের উপর অত্যাচার করবার প্রস্তুতি নিচ্ছে এবং তারা লঞ্চ প্যাড হিসেবে বাংলাদেশকে ব্যবহার করছে। তো স্বাভাবিকভাবেই বাংলাদেশের সাথে কিন্তু আরাকান গোষ্ঠীর সম্পর্ক খুব খারাপ। তো আরাকান গোষ্ঠী যদি ওই 270 কিলোমিটার অঞ্চলের পুরো অধিকারটা নিয়ে নেয় সীমান্তবর্তী এলাকায়, তাহলে কিন্তু চট্টগ্রামও নিরাপদ নয়, কক্সবাজারও নিরাপদ নয়। ইতিমধ্যে বাংলাদেশ সরকারের তরফ থেকে কক্সবাজার, বান্দরবান এইগুলো জায়গাতে মিলিটারি সক্রিয়তা অনেক বৃদ্ধি করা হয়েছে। কিন্তু আরাকানরা কিন্তু এখন প্রচণ্ড শক্তিশালী। সুতরাং বাংলাদেশ আর আরাকানের মধ্যে যদি একটা ডিসপুট তৈরি হয়, সেটা যে কোথায় গিয়ে থামবে কেউ জানে না। বাংলাদেশ সক্রিয় রয়েছে, সতর্ক রয়েছে, আরাকানরাও জল মাপছে। কিন্তু আরাকানরা যেহেতু সীমান্তবর্তী এলাকায় অনেকটা ঢুকে গিয়েছে, বাংলাদেশ এই জন্য চাপে পড়ে গিয়েছে। কারণ সীমান্তবর্তী এলাকা যদি বা যে ইমিডিয়েট প্রতিবেশী তার সাথে যদি এরকম বাজে রিলেশন থাকে বা তার সাথে যদি এরকম শত্রুতা থাকে, তাহলে সেটা যে কোনো দেশের পক্ষেই খুব অসুবিধের। বাংলাদেশ কিন্তু সেই অসুবিধের সম্মুখীন ভবিষ্যতে হতে চলেছে। এবং একই সাথে এই যে নদীকে কেন্দ্র করে যে সমস্ত ডিসপিউটগুলো ভবিষ্যতে তৈরি হবে, যে আরাকান আর্মি নিশ্চয়ই নাফ নদীর কিছুটা অংশে তাদের অধিকার কায়েম করতে চাইবে এবং সেখান থেকে সেন্ট মার্টিন দ্বীপ সহ অন্যান্য জায়গায় যে নৌ চলাচল রয়েছে বা বাংলাদেশের যে বিভিন্ন সেট আপগুলো রয়েছে, সেগুলো কিন্তু ভবিষ্যতে নানা রকম অসুবিধার সম্মুখীন হবে এবং সেটাই কিন্তু মনে করা হচ্ছে। যার ফলে সামগ্রিকভাবে বাংলাদেশ কিন্তু প্রচণ্ড চাপে। আরাকান গোষ্ঠী কিন্তু বাংলাদেশের ইউনিট সরকারের ঘুম ছুটিয়ে দিয়েছে। আর তার সাথে সাথে যে রোহিঙ্গারা আরাকানে বা মানে রাখাইনে বসবাস করতো, মাংডুতে বসবাস করতো, তারা কিন্তু ধীরে ধীরে বাংলাদেশে চলে আসতে চাইবে। এর ফলে একটা বিশাল অর্থনৈতিক চাপও বাংলাদেশের উপর পড়বে। বাংলাদেশ নিজেকে এখন খুব বড় সিংহ ভাবছে, কিন্তু আসলে তো সেটা নয়। আমরা সবাই জানি বাংলাদেশের ইকোনমির কী অবস্থা। যার ফলে এরকম যদি চাপ বাংলাদেশের উপর আসে, সেটা সামলানো বাংলাদেশের পক্ষে একেবারেই সহজ হবে না। এবং তারা যখন নিজে থেকেই ভারতবর্ষের সাথে সম্পর্কটি অহিনুকূল জায়গায় নিয়ে গিয়েছে, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এখন যে অবস্থানে রয়েছে, ভারত থেকেও তারা খুব একটা হেল্প পাবে বলে মনে হয় না এবং সেটা না করাটাই উচিত। সুতরাং বাংলাদেশের উপর সার্বিকভাবে চাপ অনেকটাই বাড়বে এবং আরাকান গোষ্ঠী যত সক্রিয় হবে, বাংলাদেশ তত চাপে পড়বে। একদম সমানুপাতিক সম্পর্ক। এবং এখন যা প্রবণতা, এখন যা ট্রেন্ড, তাতে মনে হচ্ছে যে আরাকান গোষ্ঠীকে অন্ততপক্ষে এই জায়গাগুলোয় হারানো প্রায় অসম্ভব। কাচিন, শান, রাখাইন ইত্যাদি জায়গায় আরাকান গোষ্ঠী মারাত্মক স্ট্রং একটা শক্তি হিসাবে এখন পর্যবসিত হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের যে জয়রথ থেমে যাবে এমনটা মনে করবার কোনো কারণ নেই। বরঞ্চ জুন্টা সরকার কালকে থাকবে কিনা সেটা একটা আলোচনার বিষয় হতে পারে। সুতরাং বাংলাদেশ সব দিক থেকেই চাপে। দক্ষিণে আরাকানদের থেকে চাপে, আর বাকি তো ভারতের থেকে চাপে সবসময়ই রয়েছে। এখন ইউনিট সরকার কী করে সেটা দেখার। ভারত বিরোধী যাবতীয় কর্মকাণ্ডের লঞ্চ প্যাড হতে যাচ্ছে বাংলাদেশ, এবং যে দেশই ভারত বিরোধী তারাই এখন বাংলাদেশের বন্ধু হবে, এটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের ইউনিট সরকার এটা ভাবছে না, যদি ভারতকে অস্বস্তিতে ফেলে তাহলে চারদিক থেকে বাংলাদেশের উপর এতটাই চাপ আসবে, আদৌ সেই চাপ সামলাতে পারবে তো ইউনিট সরকার? সেটা একটা আলোচনার বিষয় কিন্তু হতে পারে। যার ট্রেন্ড, যার গতি প্রকৃতি, তা দেখে মনে হচ্ছে সম্ভবত বাংলাদেশ এই যে একটা ক্রাইসিস তৈরি করছে নিজেরা, সেলফ মেড ক্রাইসিস, সেখান থেকে খুব একটা স্বস্তিতে বেরোতে পারবে না। তার কারণ হচ্ছে একদিকে আরাকানদের চাপ, একদিকে ভারতের চাপ, মাঝখানে তারা জাস্ট স্যান্ডউইচ হয়ে যাবে। কিন্তু আমরা সবাই চাই যে বাংলাদেশের সাধারণ মানুষ ভালো থাকুন, এবং এখনও সবাই বিশ্বাস করে যে বাংলাদেশে এরকম অনেক মানুষ রয়েছে যারা সত্যি সত্যি এই মৌলবাদের বিপক্ষে, এই ইউনিট সরকার স্পন্সার্ড
মৌলবাদীদের বিপক্ষে, জঙ্গিদের বিপক্ষে, যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, যারা বিভিন্ন প্ররোচনামূলক কথা বলছে, বাংলাদেশ থেকে ওপেন বলছে, বেশিরভাগ বাংলাদেশের মানুষের বিপক্ষে। যারা বিপক্ষে, যেহেতু শেখ হাসিনা সরকার পতন ঘটেছে এবং শেখ হাসিনা দেশ ছেড়ে বেরিয়ে গেছে, তারা এখন ঘরে ঢুকে রয়েছে, তারা এখন বেরোচ্ছেন না, তারা এখন কেউ কেউ ভয়ে রয়েছেন, তারা এখন কেউ কেউ আত্মগোপন করে রয়েছেন। তো সেই মানুষরা যেদিন বেরোবে, সেদিনই কিন্তু বাংলাদেশের বুক থেকে এই মৌলবাদীদের, এই ইউনিট সরকার স্পন্সর্ড জঙ্গিদের স্থায়ীভাবে বিলুপ্তি ঘটবে এবং যারা সাধারণ বাংলাদেশি, তারা আবার নতুন করে শুরু করতে পারবে। সেটাই মনে হয়, সেটাই হওয়া উচিত। তো আজকে ছিল এই আলোচনা। এর পরের পর্বে আমরা আলোচনা করব এই বিষয়টি নিয়ে, যে বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশ ঘটছে সমানে ভারতবর্ষে, এবং তার যা রিপারকেশন আমরা দেখতে পাচ্ছি, জঙ্গি অথচ তার ভোটাধিকার রয়েছে, দোষটা কার, আটকানোই বা কী করে সম্ভব? এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে। ততখানি সময়ের জন্য বিদায় নিতে চাইছি এবং আবার দেখা হবে আপনাদের সামনে। যদি চ্যানেলটিকে ভালোবাসেন, চ্যানেলটির সাথে থাকেন, তবে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।